সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেটআপের স্কুলে বোঝাই যাচ্ছে কেমিস্ট্রি ক্লাস। আমি আপনাদের সাথে S. সাইম আছি। আমাদের আজকের যেটা লেকচার 1 কেমিস্ট্রির। আচ্ছা, তার আগে যেটা কথা সেটা হলো একটু দেখে নেই সবাই আসছে কিনা। আচ্ছা, যারা দেখতেছেন ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমাদের কেমিস্ট্রিতে আসলে নবম শ্রেণী যেটা নতুন কারিকুলামে সেটা হলো যে আমাদের টোটাল এখানে 4টা চ্যাপ্টার আছে। একটা হলো আমাদের পদার্থের অবস্থা, এরপরে আছে পদার্থের গঠন, পর্যায় সারণী এবং হলো রাসায়নিক বন্ধন। এর ভিতরে আমাদের প্রথম যে ক্লাসটা মানে প্রথম যে চ্যাপ্টার সেটা হলো যে আমাদের পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থার ভিতরে আমাদের যে টপিকস গুলো আছে, খুব বেশি টপিকস আসলে নাই। পদার্থের অবস্থার ভিতরে আমাদের যেটা আছে যে পদার্থের অবস্থা, এটার কয়টা স্টেট। এরপরে আমাদের এখানে আছে হলো ব্যাপন, নিঃসরণ, এরপরে আছে আমাদের পাতন বা ঊর্ধ্বপাতন, এই জিনিসগুলা। তো বেসিক্যালি আজকে আমাদের যেটা, আমরা আজকে যে কন্টেন্টটা নিয়েছি সেটা হলো যে আমাদের আজকের যেটা সেটা হলো যে আমরা যদি নেক্সট যাই সেটা হলো আজকের লেকচারে যেটা থাকবে আর কি। তাহলে আজকের লেকচারে আমাদের থাকবে হলো পদার্থ, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের অবস্থা, পদার্থের পরিবর্তন এবং কি মোমবাতির 3 অবস্থা। তো এখানে যে ব্যাপারটা সেগুলো যে পদার্থ, পদার্থ জিনিসটা কি? পদার্থ আসলে যেমন আমরা মানে আমাদের চারপাশে আলটিমেটলি যা কিছু আছে এই সবকিছুই কিন্তু পদার্থ। তো পদার্থের যেটা বৈশিষ্ট্য, খুব নরমালি আমরা এগুলা খুব আর একটু ছোট ক্লাসেও আমরা শিখে আসছি যে পদার্থ যেটা, এটা কি আমাদের এটার ভর থাকবে, আয়তন থাকবে, এটার আকার থাকে, আকৃতি থাকে, বেসিক্যালি এগুলা, এবং এটা কি বল প্রয়োগে একটু বাধা সৃষ্টি করে, এই ব্যাপারগুলো থাকে। তো পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের অবস্থা, পদার্থের পরিবর্তন এবং কি মোমবাতির 3 অবস্থা। তো পদার্থের যেটা অবস্থা, বেসিক্যালি আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে পদার্থের অবস্থা আমরা 3টা জানি, তাই তো? একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয় বা গ্যাসীয়, যেটাই বলি। আচ্ছা, লেকচার শুরু করার আগে একটা জিনিস একটু বলে দিয়ে আসি, সেটা হলো যে আমাদের নবম শ্রেণীর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমাদের নবম শ্রেণীর বইতে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার এখানে আমরা 4টা পাইলাম, তাই তো? তো আর এছাড়া আমাদের এখানে যেটা অনুশীলনীমূলক যেটা আরেকটা আছে বইয়া, সেখানে আমাদের আরেকটা আছে সেটা হলো বায়ু দূষণ। যে জিনিসটা আমাদের এই চ্যাপ্টার যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে ওই চ্যাপ্টার থেকে কিছু আমাদের যে কোশ্চিন গুলো আছে, প্রবলেম গুলো দেওয়া আছে, সেই প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো। তো সেটাতে আমরা পরে যাই। তো তার আগে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এখানে অনেকের যেটা ধারণা যে নবম শ্রেণীর বইয়ে কিন্তু আমাদের এখানে, যেমন আমি যে এখানে 4টা চ্যাপ্টারের কথা বললাম যে পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, 4টাই কিন্তু আমাদের ইনঅর্গানিক, মানে আমাদের অজৈব রসায়ন। এখানে কিন্তু জৈব রসায়ন কিছু নাই। তো আমার যেটা ধারণা সেটা হলো যে আমাদের তো নবম শ্রেণীর জন্য এই বইটা, দশম শ্রেণীতে তো আমরা নতুন বই পাবো। তো আমার যেটা ধারণা সেটা হলো যে দশম শ্রেণীর বইয়ে আমরা অবশ্যই হয়তো জৈব যৌগ দেখতে পারবো। তো এখানে আমাদের যে অজৈব রসায়ন, এটা যদি এখানে দেখা যায় যে হ্যাঁ আমাদের বইয়ে হয়তো একটু কন্টেন্ট কম আছে বা আমাদের আউটসাইড থেকে একটু জানতে হবে বেশি।
তো সেইভাবে এখন আমাদের চ্যাপ্টার যেহেতু কম, এই জন্য কিন্তু এটাকে কম গুরুত্ব দেওয়া যাবে না। আপনাদের এই সেমিস্টারে যে ক্লাস, আমি হয়তো এই দুইটা চ্যাপ্টার পড়ালো, দুইটা চ্যাপ্টার যেমন পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন, যেটা এই পদার্থের গঠন, এটার কিন্তু অনেকাংশ যে টপিকস গুলো আছে সেগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাসে পাওয়া যাবে কিছু কিছু। তো এই জন্য আমরা এমন ভাবে পড়বো যেন আপনাদের ইন্টারমিডিয়েটে যে কোনো প্রবলেম না হয়, সেই জিনিসটা আমরা এখন থেকেই একটু শিখে যাব। যেমন আজকে আমাদের এই বেসিক্যালি যেমন আমাদের বইতে যেটা আমি দেখলাম যে আমাদের যে নবম শ্রেণীর যে বইয়ে, এখানে কিন্তু আমাদের এই কঠিন, তরল বা গ্যাসীয় এগুলো নিয়ে কোনো কিছু আলোচনা করা নাই। জাস্ট প্রথমে একটা হেডিং দেওয়া আছে যে আমাদের পদার্থের অবস্থা, এর বাইরে কিন্তু আর কিছু দেওয়া নাই। বাট আমরা কিন্তু এর বাইরে শিখবো। আচ্ছা, তাহলে আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের হলো সাবজেক্টটা হলো কি রসায়ন, তাই তো? তো রসায়নে অনেকের কাছে মনে হয় একটু বোর ফিল হয়। বাট আমরা যদি রসায়নের একটু বাংলায় চলে যাই, রসায়নের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, আমি জানি না যে আপনার সন্ধি এইটা ছিল কিনা বাংলায়। তো আমরা যদি সন্ধি বিচ্ছেদ একটা জিনিস আছে আমাদের বাংলা গ্রামাটিক্যাল পার্টে, তো আমরা যদি বলি যে রসায়ন, তাই তো? এই হলো আমাদের রসায়ন। তাহলে এইটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কিন্তু আমরা পাবো এইরকম রস যোগ আয়ন, রসায়ন। তাহলে রসায়নের সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাচ্ছি কি রস যোগ কি আয়ন। তার মানে কেমিস্ট্রি কে অনেকে বোরিং বললো, কিন্তু এখানে কিন্তু আসলে কি রসত্ববোধক জিনিস আছে। আমরা যদি এটাকে যদি এই আরোহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু অনেক মজার ছলেই এটা কি করতে পারবো, শিখতে পারবো। আর যেহেতু বিজ্ঞানের ব্যাপার, আর রসায়নে কিন্তু আমাদের মানে পরীক্ষাগার অনেক কিছু দেখা যায়। সো আশা করি কারো বোরিং ফিল হবে না। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা যেটা যাই সেটা হলো, আচ্ছা, নেক্সট তাহলে আমরা বলতে পারি যে পদার্থ, যেটা আমরা কি বললাম যে পদার্থের তাহলে আমরা কি আছে যে এখানে আছে যে যার ভর আছে, আয়তন আছে, একটা নির্দিষ্ট স্থান দখল করে বা বল বা চাপ প্রয়োগে বাধা দান করে, তাহলে সেটাই হলো কি পদার্থ। তাহলে উদাহরণ কি আমরা বলতে পারি বাতাস, পানি, চেয়ার টেবিল। মজার ব্যাপার হলো আমরা নিজেও মানে নিজেরাও কিন্তু পদার্থ, মানে মানুষও কিন্তু একরকম কি এটা পদার্থ। এখন কারণ কি আমাদেরও কি আছে ভর আছে, আয়তন, তবে পদার্থের ক্ষেত্রে আমরা কি বলি বস্তুগত, বস্তুগত বলি। এখন মানুষ তো আর কি না, বস্তু না নাকি? আচ্ছা, তো এখানে আমাদের মেইনলি এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পদার্থের তিনটা অবস্থা, একটা কি যে কঠিন, তরল এবং কি গ্যাসীয়। আচ্ছা, এখন কঠিন পদার্থ এটা কি, কঠিন পদার্থটা আগে আমাদের জানতে হবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা, তার আগে এই জিনিসগুলো পদার্থের যেটা বৈশিষ্ট্য, আসলে পদার্থের বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি বলেই ফেলছি যে আমাদের এখানে কি থাকবে, ভর থাকবে, তাহলে সাথে কি থাকবে যে এখানে ওজন আছে। এখন এই যে যে ওজনের ব্যাপারটা, ওজন জিনিসটা আসলে কি, এইটার জন্য তাহলে আমরা একটু চাইলে ফিজিক্স পড়ে ফেলতে পারি। ফিজিক্স এটা হলো যে তাহলে ভর তো আমরা সবাই জানি, তাহলে এটা কি এই যে ভরের যে প্রথম অক্ষরটা কি এম, তাহলে আমরা কি ভরকে এম দিয়ে প্রকাশ করি, তাই তো? আচ্ছা, ওজন, যখন ওজন জিনিসটা আসে, তাহলে ওজনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওজনের ক্ষেত্রে হলো যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে এমটা হলো কি ভর, আর জি, এই জিটা হলো কি অভিকর্ষ ত্বরণ। আমরা কেমিস্ট্রিতে এই অভিকর্ষ ত্বরণ জি এই পর্যন্তই জানি যে এটার মান আমরা কি জানি 9.8 এমএস ইনভার্স কি 2, মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আপনাদের ফিজিক্স ক্লাসে আপনাদের টিচার নীরব হাসান উনি আরো ভালোভাবে শিখাবে। তো আমরা জাস্ট এইটুকু জাস্ট বোঝার জন্য যে এখানে ভর এটা হলো কি এম, এটা প্রকাশ করে ওজন, তাহলে ডাব্লিউ এখানে। তাহলে আমরা যখন আমাদের ওজন বলি, তাহলে ওজনের ক্ষেত্রে তখন কি যে আমাদের ভর এবং অভিকর্ষ ত্বরণ এই দুইটার কি গুণফল।
আচ্ছা, আয়তন। তাহলে আয়তনটা আমরা কি জানি যে কোন বস্তু যে আমাদের যে জায়গাটা দখল করে ফেলে, যে জুড়ে অবস্থান করে সেটাই হলো আমাদের কি আয়তন। তাহলে আয়তনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ভি দিয়ে প্রকাশ করব। এটা আমি কেন শিখাচ্ছি একটু পরে আপনাদের কাজে লাগবে, কারণ আমি একটু পরে আপনাদের সাথে ঘনত্ব নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমাদের যে জিনিসটা যে তাহলে ভর থাকবে, ওজন থাকবে, আয়তন থাকবে, তাই তো? আচ্ছা, এই যে আমাদের ঘনত্বের ব্যাপারটা আছে, তাহলে ঘনত্বটা হলো কি যে কোন বস্তুর একক আয়তনের ভরকে এর কি বলে? ঘনত্ব বলে। তো এটা নিয়ে এখন আমরা যদি পড়ি যে কঠিন, তরল এবং বায়বীয়ের ক্ষেত্রে নরমালি দেখেন যে আমাদের যেটা কঠিন পদার্থ যেটা, এটার কিন্তু কি আছে? এটার আয়তন আছে এবং কি আছে? আকৃতি আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবো যে আমাদের কঠিন পদার্থের আয়তন আছে এবং কি আছে? আকৃতি আছে। এখন যদি আমরা তরল পদার্থ বলি তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এইটার কিন্তু আয়তন আছে, বাট এটার কিন্তু আকার বা আকৃতি নেই। তরল পদার্থ হলো অনেকটা আহ মানে যখন আপনি যে পাত্রে রাখবেন এটা সেই পাত্রেরই কি ধারণ করে? আকার ধারণ করে। মানে মেইন যেটা আমাদের বৈশিষ্ট্য যে কঠিন পদার্থের আমাদের আকার আছে, আয়তন আছে। তরল পদার্থের যেটা সেটা কি নাই? আমাদের আহ আয়তন আছে বাট কি নাই? আকার নেই। আর একইভাবে যেটা আমাদের যেটা গ্যাসীয় যেটা, তাহলে এইটার কি নাই? আকার, এটা নাই গ্যাসীয়র ক্ষেত্রে। তো এখানে একটা জিনিস, এটা সংশক্তি বল যেটা, এটাও আসলে অনেকটা ফিজিক্সেরই একটা অংশ। তারপর জাস্ট একটু ধারণা যেটা যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক বল কাজ করে। এখন আন্তঃআণবিক বলগুলা কি দেখেন, আমি যদি আপনাকে কঠিন পদার্থের কথা বলি যে সিম্পল এইরকম এইরকম কিছু কণা আছে, আমাদের পদার্থ কিন্তু অসংখ্য কণার সমন্বয়ে মানে সমন্বয়ে আমাদের হলো যে এই আহ মানে পদার্থটা গঠিত হয়। এইরকম লক্ষ লক্ষ অণু থাকে, লক্ষ লক্ষ কি থাকে? লক্ষ লক্ষ অণু থাকে, একত্রে থাকে, লক্ষ লক্ষ অণু কি থাকে? এরকম একত্রে থাকে। এগুলা পরবর্তীতে ছবি আছে, আপনাদেরকে আরো ছবি দিয়ে সুন্দর করে দেখানো যাবে, বাট এইভাবে দেখলে আপনারা আরেকটু ভালো মতোই শিখতে পারবেন। দেখেন সাপোজ আমরা যদি ধরি, দেখেন এখানে এই যে এইটুকুকে আমরা যদি একটা কণা বলি, এই কণাগুলা দেখেন একত্রে কি আছে? যুক্ত আছে। এই কণাগুলার যে আন্তঃকণা, আন্ত বলতে কি নিজেদের মধ্যে, এই আন্তঃকণাগুলার বা আন্তঃঅণুগুলার যে আকর্ষণ বল থাকে, কি থাকে? আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বলগুলা যখন একত্রে সংযুক্ত অবস্থায় এইভাবে থাকে, তার মানে এদের দেখেই বোঝা যাচ্ছে যে এদের এই বলটা কিন্তু অনেক বেশি। এদের বলটা অনেক কি বেশি। তাহলে এই আন্তঃকণা অণুগুলোর আকর্ষণ বল বেশি থাকার কারণে এই কঠিন পদার্থগুলার যেটা হয়, তাহলে এটা কি দখল করে? আমাদের যেটা এই আয়তন, এটা থাকে। এখন আমরা কি জানি যে কঠিন পদার্থের চেয়ে কঠিন পদার্থকে যদি আমরা তরলে পরিণত করি, কিভাবে তরলে পরিণত করতে পারি? তখন কিন্তু আমরা তাপ এবং চাপ প্রয়োগ করি। তাপ এবং কি থাকে? চাপ থাকে। কঠিন পদার্থকে যখন আপনি তাপ বা চাপ এইভাবে প্রয়োগ করে যখন আপনি তরলে পরিণত করবেন, তখন ব্যাপারগুলো কি হয় জানেন? তখন ব্যাপারগুলো হয় যে এই যে এই অণুগুলা যে আছে, এই অণুগুলাই একত্রে কি হয়ে থাকে? এরকম গুচ্ছ আকারে থাকে। কি হয়ে যায়? গুচ্ছ আকারে হয়ে যায়। একটু খেয়াল করে দেখেন, গুচ্ছ দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। মাঝখানে কিন্তু কি হয়ে গেছে? ফাঁকা। বাট কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই ফাঁকাটা থাকে না। খেয়াল করে দেখেন, কঠিন পদার্থের ক্ষেত্রে এই ফাঁকাটা থাকে না। বাট তরল পদার্থের ক্ষেত্রে যেটা হয়, এই কণাগুলা থাকে বাট সেটা গুচ্ছ আকারে হয়ে যায়। কি আকারে হয়ে যায়? গুচ্ছ আকারে। বাট মাঝখানে কি হয়ে যায়? ফাঁকা থাকে। যখন এই ফাঁকাটা থাকে তখন কিন্তু এদের আয়তনটা বৃদ্ধি পায়। কি পায়? আয়তনটা বৃদ্ধি পায়। কারণ আমরা কি জানি যে কঠিন পদার্থ থেকে যখন তরল পদার্থে পরিণত হয় তখন তার আয়তনটা কি পেয়ে যায়? বৃদ্ধি পেয়ে যায়। এখন দেখেন এই জিনিসটাকে যদি আমরা আরো তাপ বা চাপ এগুলা প্রয়োগ করি, তাহলে তখন এই তরল পদার্থটা কি হয়ে যায়? গ্যাসীয় অবস্থায় চলে যায়। কোন অবস্থায় চলে যায়? গ্যাসীয় অবস্থায় চলে যায়। গ্যাসীয় অবস্থায় যখন যায় তখন সে পাত্রে কিভাবে থাকে? তখন কিন্তু সে মানে একটা পাত্রে সে পুরা জায়গাটা জুড়ে সে কি করে ফেলে? দখল করে ফেলে। এখন আমরা জানি যে আমাদের গ্যাসীয় যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, এটার আমাদের কি নাই? এটার আকার আকৃতি বা এটা নাই। তাহলে যখন সে এই ইয়েতে যায়, একটা পাত্রের মধ্যে যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন সে কিভাবে থাকে জানেন? তখন সে থাকে এইরকম যে
এইটা একটা, এইরকম একটা, এইরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। মনে করেন এইটা একটা কি আমাদের পাত্র আছে, এইরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা হলো আমাদের এই গ্যাসীয় কণাগুলা থাকে। এইটা এইরকম হয়ে যাওয়ার কারণে কি হয়, আমাদের যে পাত্রে আছে মানে পুরো জায়গা জুড়েই অবস্থান করে। আমাদের কিন্তু কঠিন পদার্থ আপনি যদি পাত্রে রাখেন একটা নির্দিষ্ট জায়গায় যদি থাকে সেটা সে থাকলো, বা আমাদের তরল যেটা এইটাও কি এই পর্যন্ত থাকে। কিন্তু গ্যাসীয় পদার্থটা কি করে, এটা হলো যে আমার পুরা যে পাত্রটা আছে এটার পুরা জায়গা জুড়ে থাকে। একটু আহ যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানান এইটুকু জিনিস আপনাদের ক্লিয়ার কিনা, এইটুকু জিনিস আপনাদের ক্লিয়ার কিনা যে কঠিন তরল এবং বায়বীয় বা গ্যাসীয় যেটাই আমরা বলি এই জিনিসটা আমাদের এটা আমাদের পাত্রের এটার যে অবস্থান এবং এই যে যে আন্তঃকণু যে আন্ত কণা যে আকর্ষণ যে বলটা, এই আন্তঃকণা আকর্ষণ বল যেটা হলো যে আমাদের এই সংশক্তি বল, এই জিনিসটা পড়াইতে যে আমরা হলো যে এইটাতে চলে গেছি যে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বলটা কি হবে, অনেক বেশি হবে। আর এরপরে আমাদের যেটা তরল পদার্থে এটা কি হবে, এটা কমে যাবে, কারণ কি এটা আমাদের গুচ্ছ আকারে থাকে, মাঝখানে কিন্তু ফাঁকা থাকে। আর গ্যাসীয় এটা তো টোটালি আমাদের কি এই আন্তঃকণা আকর্ষণ বলটা কি নেই। আশা করি এইটুকু সবার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট যেতে পারি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলাই হলো যে আমরা একটু আগে আলোচনা করলাম যে পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকতে পারে, তাহলে কঠিন তরল এবং কি বায়বীয়। আচ্ছা, এই বায়বীয়র সাথে দেখেন আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিসে যে আমাদের কঠিন তরল বায়বীয় বা গ্যাসীয় সাথে এটাকে যদি আমরা আরেকটা বলি বাষ্প, কি বলি বাষ্প, তাহলে এটা বাষ্প কখন হতে পারে, এই বাষ্প কখন হতে পারে এইটা জানার জন্য যে এটা করতে হবে সেটা হলো যে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনাদেরকে জানতে হয় সন্ধি তাপমাত্রা বা সন্ধি চাপ। এখন বলতে পারেন যে ভাইয়া সন্ধি তাপমাত্রা বা সন্ধি চাপটা কি। এখন সন্ধি তাপমাত্রা সন্ধি চাপটা এখানে যদি এখন আমি আপনাদেরকে সাপোজ একটা গ্যাসের কথা বলি, যে আমাদের একটা গ্যাস আছে সাপোজ কার্বন ডাই অক্সাইড, একটা গ্যাস হলো কি কার্বন ডাই অক্সাইড, তাহলে একটা গ্যাসকে এইটা যদি আপনি তরলে পরিণত করতে, একটা গ্যাস এটাকে যে আপনি তাপমাত্রা বা চাপ প্রয়োগ করবেন এটাকে তরলে পরিণত করতে যে পরিমাণ, এইটার একটা সন্ধি তাপমাত্রা আছে যেটাকে আমরা বলি 31.1 ডিগ্রি সেলসিয়াস, 31 দশমিক কি 1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার নিচে একে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে এই গ্যাসটাকে আমরা তরলে পরিণত করতে পারবো। এই গ্যাসটাকে আমরা কিসে পরিণত করতে পারবো, তরলে পরিণত করতে পারবো। একটু বুঝেন, এই জিনিসটা আপনাদের জন্য একদমই নতুন টার্ম। আমি কিন্তু যেটা হবে যে পড়াতে পড়াতে আপনাদের এগুলা থেকে হুট করে কিন্তু আবার একটু আপার লেভেলে পড়িয়ে দিব, একটু খেয়াল করবেন। সো মানে যদি একদম ক্লাসে যদি কন্টিনিউটি না থাকে, মানে ধারাবাহিকভাবে যদি একটু মনোযোগ না দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যেমন দেখেন আমরা যেটা বলছিলাম যে বায়ু এখানে আমরা বাষ্প, তাহলে এটাকে যদি আমরা তরলে পরিণত করি, তরলে পরিণত করার জন্য আমাদের কি লাগবে, একটা সন্ধি তাপমাত্রা বা সন্ধি চাপ লাগবে, যেটাকে আমরা কি বলি ইংলিশ টার্মে ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল প্রেসার। তো এই সন্ধি তাপমাত্রা বা সন্ধি চাপের ক্ষেত্রে যেটা বলতেছি যে সাপোজ একটা এক্সাম্পল যদি আমরা দেই যে কার্বন ডাই অক্সাইড একটা কি গ্যাস, তাহলে কার্বন ডাই অক্সাইড যদি একটা গ্যাস হয় তাহলে তাহলে কার্বন ডাই অক্সাইড একটা গ্যাসে তাহলে আমরা কি করতে পারি যে এইটার একটা আমাদের কি আছে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা আছে কত 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রার নিচে একে চাপ প্রয়োগ করলে, তাপমাত্রা প্রয়োগ করলে আমরা এটাকে কিসে পরিণত করতে পারবো, গ্যাস থেকে তরলে পরিণত করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা তরলে পরিণত করতে পারি তাহলে সেটাকেই আমরা বলতে পারবো এই ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল প্রেসারের ক্ষেত্রে যেটা আমরা এটাকে বাষ্প বলে বলি। ওকে, তাহলে এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আর নাই। এটা গেল, আমরা নতুন একটা জিনিস শিখলাম। আচ্ছা, এইটার পরবর্তীতে আমরা
নতুন, এটাতে আমরা পরে আসি। আমরা এখানে আরো দুইটা জিনিস একটু শিখবো। সেটা হলো যে আমরা এখানে আলোচনা করতেছি কঠিন, তরল এবং কি গ্যাসীয়, তাই তো? আচ্ছা, এই তিনটা অবস্থা ছাড়াও আমরা বিশেষ দুইটা অবস্থা, বিশেষ দুইটা অবস্থা, সেটা হলো তরল স্ফটিকাকার অবস্থা। তরল স্ফটিকাকার অবস্থা। এখন তরল স্ফটিকাকার অবস্থা এটা কি? আমরা এটাকে যদি লিখি, তরল এইটা একটা অবস্থা, তরল স্ফটিকাকার অবস্থা। আচ্ছা, ব্ল্যাকে রেড দিয়ে লিখলে তো ক্লিয়ারলি বোঝা যায়। লেখা? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে তরল স্ফটিকাকার অবস্থা, যেটাকে আমরা ইংলিশ টার্মে বলতে পারি লিকুইড ক্রিস্টাল স্টেট। এখন এই জিনিসটা আমাদের জন্য কি? তরল স্ফটিকাকার জিনিসটা কি? তরল স্ফটিকাকার জিনিসটা হলো যে দেখেন, কোনো একটা কঠিন পদার্থকে যখন আমরা তাপমাত্রা বা চাপ প্রয়োগ করব, কোন একটা কঠিন পদার্থকে যখন আমরা তাপমাত্রা বা চাপ প্রয়োগ করব, করার পরে এটাকে যখন আমরা তরলে পরিণত করতে যাই, তখন যেটা হয় সেটা হলো যে সবসময় আমাদের স্বচ্ছ তরল পাওয়া যায় না। স্বচ্ছ তরল কি পাওয়া যায় না, আমাদের যেটা পাওয়া যায় সেটা হলো অস্বচ্ছ তরল। অস্বচ্ছ ব্যাপারটা বুঝতে পারছেন? স্বচ্ছ জিনিসটা কি একদম কি পরিষ্কার, তাই তো? আর অস্বচ্ছ তার মানে কি পরিষ্কার না। তাহলে এই পরিষ্কার যেটা না, অস্বচ্ছ তরল হিসেবে যেটা পাওয়া যাচ্ছে, সেই তরলকে বলতে পারি আমরা তরল স্ফটিকাকার অবস্থা। ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয় আমি আরেকবার বলতেছি এটা বুঝিয়ে। এটা কিন্তু আপনারা যখন হয়তো নেক্সট দশম শ্রেণীতে যাবেন বা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেক মানে প্রয়োজন পড়বে। তখন আপনাদের যেটা হবে যে এই জিনিসগুলো তখন আর নতুন লাগবে না। আমরা তো এটা আগেই বলছি যে আমরা সেট আপ স্কুলে আমরা আপনাদেরকে এমন ভাবে পড়াবো যেন আপনারা এখন থেকেই ইন্টারমিডিয়েটের অনেক টার্ম গুলা জেনে যান এবং ভার্সিটি অ্যাডমিশন এইগুলা যেন আগে থেকেই জানেন। মানে ওইভাবেই এখন থেকেই, মানে আপনাদের ফাউন্ডেশনই যেন খুব স্ট্রং হয়, সেইভাবেই কিন্তু আমরা পড়াবো। তো দেখেন, এই তরস্ফটিকার অবস্থা আমি আরেকবার বলতেছি, এটা যেন মাথায় থাকে যে আমাদের যে কঠিন পদার্থ যেটা আছে, এই কঠিন পদার্থকে যখন আমরা তাপ এবং চাপ প্রয়োগ করব, তাপ এবং চাপ তো উভয়ই সবাই বুঝেন, এটা তাপ এবং চাপ প্রয়োগ করব, করার পরে এটা একটা অস্বচ্ছ তরলে পরিণত হয়। কিছু কিছু আছে কি স্বচ্ছ তরল হয়ে যায়, তাহলে সেটা তো আর আমাদের তরল স্ফটিকাকার অবস্থা হবে না। যেটা আছে আমাদের কি অস্বচ্ছ তরলে পরিণত হবে, তাহলে সেইটাকে আমরা বলতে পারবো পদার্থের বিশেষ অবস্থা। দ্যাট মিন্স কি তরল স্ফটিকাকার অবস্থা। এই তরল স্ফটিকাকার অবস্থার আমরা যখন ওই আহ অবস্থাটা দেখতে পারবো, ওইখানে আবার দুইটা জিনিস দেখা যায়। একটা অংশ থাকে আমাদের ফ্লেক্সিবল। তরল যে একটা অবস্থা কি আমাদের ফ্লেক্সিবল থাকে, যেটাকে আমরা ফ্লেক্সিবল অবস্থা বুঝতেই পারতেছেন, যেমন আমার যে কলমটা আছে এটাকে চাইলেই আমি এইভাবে কি করে ফেলতে পারবো, বাকিয়ে ফেলতে পারবো, তাই না? এটা হলো কি আমাদের ফ্লেক্সিবল যে অংশটা সেটা। আর আরেকটা অবস্থা থাকে এই কলমের মতো, যেটা খুব কি শক্ত, আমি চাইলেও এটাকে কি করতে পারবো না, বাঁকাইতে পারবো না। এইরকম দুইটা অংশ থাকে, যেটাকে আমরা বলি তরল স্ফটিকাকার অবস্থা। এইটার যেটা এক্সাম্পল, এইটার এক্সাম্পলটা ভাই আপনাদের জন্য খুবই কঠিন ব্যাপার। মানে শুধু আপনাদের জন্য না, যে কোনো লেভেলের জন্য এটা কঠিন। কারণ হলো এইটা একটা জৈব যৌগ। তরল স্ফটিকাকার একটা অবস্থা যদি আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, জাস্ট আমি যদি আপনাদেরকে বাংলায় একটু বলি, সেটা হলো যে ন্যাপথলিন কার্বক্সিলিক অ্যাসিড, এইটার পলি ডাই এস্টার। এখন এই জিনিসটা আপনারা অবশ্যই এখন বুঝবেন না, কারণ এটা অর্গানিক কেমিস্ট্রির পড়ালেখা। আর এইটার যে তরস্ফটিকার যদি আমরা অবস্থাটা বলি, তবে একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, সেটা হলো যে এই যে আপনারা তো সবাই যারা শিক্ষার্থী যারা আছেন, তাদের যদি এরকম হয় যে আপনার জানি না, সবারই তো হলো যে আম্মুদের সাথে ইন্টারাকশন ভালো। তো দেখবেন আপনার আম্মুরা যখন দেখবেন যে আলমারিতে কোনো জিনিসপত্র রাখে বা কোনো জিনিস গুছায় রাখে বা লাগেজে রাখে, তখন দেখবেন সাদা সাদা একটা জিনিস দিয়ে রাখে, যেটা খুব কি সুন্দর সুগন্ধি। সেটা কি ন্যাপথালিন।
তাহলে এই যে ন্যাপথালিন, এটা কিন্তু আমরা ছোটকাল থেকে দেখে আসি, দেখবেন খুব সুন্দর স্মেল। ন্যাপথালিন সবাই চেনেন, মোটামুটি বাজারে পাওয়া যায়। ওই যে একটা প্যাকেটে ছোট ছোট গুলা 12টা থাকে, 24টা থাকে, এইরকম কিনতে পাওয়া যায়। সর্বনিম্ন মনে হয় 30 টাকা প্যাকেট এখন, এইরকম আর কি। তো ওই ন্যাপথালিনটাই হলো আপনার এই তরল স্ফটিকাগারের একটা কি অবস্থা। ওই ন্যাপথালিনের সাথে আরো দুইটা জিনিস থাকে, পলি ডাই এস্টার থাকে। তো দেখেন কেমিস্ট্রির এই জিনিসগুলো মজার। আমরা যেমন ছোটকালে আমরা যে ন্যাপথালিন দেখছি, কিন্তু এই ন্যাপথালিন যে একটা কেমিস্ট্রির যে একটা পার্ট, এটা কিন্তু আহ পড়া ছাড়া আমরা কখনোই কি জানতে পারবো না। তো যাই হোক, এটাই ছিল আমাদের তরল স্ফটিকের অবস্থা। আর যদি ফিউচারে যদি এরকম হয় যে আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ আমাদের 10ম শ্রেণীতে আসতেছে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি এগুলো আপনাদেরকে আরো ডিটেলসে পড়ায় দিব। আচ্ছা, তাহলে এই তরল স্ফটিকের এটা একটা অবস্থা গেল, বিশেষ অবস্থা। এইটার সাথে আমরা আরেকটা অবস্থা জানবো, সেটা হলো প্লাজমা অবস্থা। কি অবস্থা জানবো? প্লাজমা অবস্থা। এখন প্লাজমা অবস্থা কি? প্লাজমা অবস্থার কোনো বাংলা ইংলিশ টার্ম নাই। প্লাজমার বাংলা ইংলিশ দুইটাই সমান। যদি আমি বাংলা দিয়ে লিখি তাহলে হবে প্লাজমা, আর যদি আমি ইংলিশ দিয়ে লিখি তাহলে হবে এটা। এটা হলো আমাদের আরেকটা অবস্থা, সেটা হলো কি প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা জিনিসটা কি? প্লাজমা অবস্থাটা হলো একটা বিশেষ তাপমাত্রা, গ্যাসীয় পদার্থগুলা যখন একটা বিশেষ তাপমাত্রায়, অনেক উচ্চ তাপমাত্রায়, এটা প্লাজমা অবস্থার এই বিশেষ তাপমাত্রা বা অতি উচ্চ তাপমাত্রা, যেটা দেখেন 10⁴ থেকে 10⁵ তাপমাত্রা, এই তাপমাত্রায় যখন কোনো গ্যাসীয় পদার্থ আয়নিত হয়, কি অবস্থা হয়ে যায়? আয়নিত হয়ে যায়, তখন তাকে প্লাজমা অবস্থা বলা হয়। একটু মাথায় রাখবেন, যেটা বলছিলাম সেটা হলো যে যদি একটা গ্যাসের, যেটা আমাদের কি যে বিশেষ অবস্থা, একটা উচ্চ তাপমাত্রা 10⁴ থেকে 10⁵, এই তাপমাত্রায় একটা আমাদের যদি কি হয় আয়নিত অবস্থায় থাকে, তাহলে এই আয়নিত অবস্থায় থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? প্লাজমা অবস্থা বলতে পারি। প্লাজমা অবস্থার আসলে বিশেষ কোনো এক্সাম্পল নাই, তো তারপরও আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেহেতু বর্তমানে আমাদের এই যে বজ্রপাত এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে। তো এই যে যে আকাশে যে আমরা যে বৈদ্যুতিক যে আর্কটা দেখি বা বজ্রপাত এই জিনিসগুলো দেখি, এইটা কিন্তু একটা প্লাজমা অবস্থার এই অতি উচ্চ তাপমাত্রার কারণে কিন্তু এই জিনিসটা কি হয়, সৃষ্টি হয়, যেটাকে আমরা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বলতে পারি। এটা একটা এক্সাম্পল। তাহলে মোটামুটি আমরা এখানে আহ আমাদের আমরা এতদিন সবাই মোটামুটি এইটুকু জানতাম যে আমাদের কঠিন, তরল বা গ্যাসীয়, এটার পাশাপাশি আমরা পদার্থের আরো দুইটা অবস্থা দেখলাম, যেটা হলো কি, একটা হলো আমাদের কি তরল স্ফটিকাকার অবস্থা এবং কি প্লাজমা অবস্থা। আশা করি সবাই বুঝতে পেরেছেন তরল স্ফটিকাকার অবস্থা এবং প্লাজমা অবস্থাটা কি। ওকে, তাহলে এখানে পদার্থের সাধারণ 3টে অবস্থা এখানে আমরা দেখতেই পাচ্ছি, যে কি এই জিনিসগুলো আমি আপনাকে একটু আগে দেখাই দিছি, যে এই যে যেমন সলিডের যখন আমার কি একত্রে থাকে, এই জন্য কি আন্তঃকোণ আকর্ষণ বলগুলো আমাদের বেশি থাকবে, এটা একটু গুচ্ছ আকারে হয়ে যায়, এটা গ্যাসীয় অবস্থা। এই জিনিসগুলো আমরা একটু আগে ভালো করে দেখেছি। আহ ওকে, তাহলে নেক্সট। আচ্ছা, নেক্সট যেটা এই জিনিসগুলো আপনাদের অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে, সেটা হলো যে আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে যে কি, তাহলে কঠিন পদার্থে কি থাকবে? আয়তন থাকবে, আকার থাকবে, দৃঢ়তা আছে, আমরা অলরেডি এটা আলোচনা করেছি। অণুসমূহ পরস্পর অতি সন্নিকটে অবস্থান করে। তাহলে দেখেন আহ বিজ্ঞানের মজাটা কিন্তু এখানেই। আমাদের যেমন মানে বিজ্ঞানে কিন্তু অনেকে বলা, মানে বিজ্ঞান কিন্তু আসলে মুখস্থ করতে হয় না। যেমন দেখেন এখানে যে কথাগুলো লেখা আছে, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, যে কথাগুলো লেখা আছে এই কথাগুলাই কিন্তু আমরা অলরেডি ওই যে যে আমরা যে ছোট ছোট যে এরকম করে যে এটা দিয়ে যে শিখলাম কণাগুলা দিয়ে, দেখেন এখানে কিন্তু সেটাই আছে। দেখেন কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তাহলে এই কণাগুলার কি থাকবে? অবশ্যই একটা কি থাকবে? আয়তন থাকবে। এটার কি আছে? আকার আছে, ডেফিনেটলি এটার আকার আছে। এরপরে কি আছে? দৃঢ়তা আছে। দৃঢ়তাটা আমাদের কি, যে এই যে একসাথে কি আছে, যুক্ত আছে, যেটাকে আমরা কি বললাম, ফোর্স, বল, যেটা আন্তঃকোণ আকর্ষণ বল, তাহলে সেটা আছে। তার মানে কি, এর অনুসমূহ পরস্পর অতি সন্নিকটে অবস্থান করে, ডেফিনেটলি সন্নিকটে অবস্থান করে, একটা আরেকটার ভিতরে এইভাবে একত্রে যুক্ত থাকে, অর্থাৎ এদের আন্তঃআণবিক দূরত্ব খুবই কম। খুব সিম্পল ব্যাপার। তাহলে কঠিন পদার্থের যেহেতু একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আছে, তাহলে ডেফিনেটলি তার দূরত্ব কি থাকবে? খুব কমই থাকবে।
এই কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ কণাগুলা একত্রে যুক্ত আছে। তাহলে এক্সাম্পল যেমন বালু, পাথর, লবণ ইত্যাদি, তাই না? এই জিনিসগুলো আমরা কি বলতে পারি। খুব সিম্পল। তাহলে এগুলো আমাদের মুখস্থ করার কোনো কিছুই নাই। এরপর দেখেন তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রেও দেখেন যে জিনিসটা দেখাইছিলাম সেটাই, যে আমাদের গুচ্ছ আকারে কি হয়ে যায়? ছড়িয়ে যায়। তাহলে কি বলছে? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, এটা আমরা জানি। তাহলে কি নাই? আকার নাই। এ কারণে এদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। তাহলে এই কথাগুলো অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। তাহলে তরল পদার্থ অনেক সময় পরস্পরের কাছাকাছি থাকে। পরস্পরের কি থাকে? কাছাকাছি থাকে। কিন্তু আমি আপনাকে কি বলছি? যে এরা গুচ্ছ আকারে থাকে। কি আকারে থাকে? গুচ্ছ আকারে থাকে। বাট মাঝখানে কি থাকে? ফাঁকা থাকে। এই দেখেন মাঝখানে কি আছে? ফাঁকা আছে। তাহলে এই ফাঁকা থাকার কারণে এদের মধ্যে কি হয়? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের মতো কি নয়? প্রবল নয়। সো ডেফিনেটলি কি হবে? উদাহরণ এখানে আমাদের পানি, পেট্রোল, কেরোসিন এগুলো আমরা তরল পদার্থ, এই জিনিসগুলো আমরা কি জানি। ওকে। এরপর আসেন গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। তাহলে আমরা কি জানি? যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন বা নির্দিষ্ট আকার নেই। আমরা আগেই পড়েছি, আমরা জানি। তাহলে এইটার কি হলো? আন্তঃআণবিক দূরত্ব পদার্থের ৩ অবস্থার মধ্যে সবচেয়ে কি বেশি। তাহলে আমি যখন আপনাদেরকে দেখালাম যে এরা একটা পাত্রে এরকম করে কি, এখানেও দেখেন সুন্দর করে দেওয়া আছে যে এখানে একটা আছে ছড়িয়ে এখানে, কিন্তু এরা কিন্তু পুরা পাত্র জুড়ে অবস্থান করে। এটা বারবার বলছি, এরা কিন্তু একটা পাত্রে যে আপনি গ্যাসীয় পদার্থ রাখবেন, যেমন খুব সিম্পল দেখেন আপনারা যে কোক, স্প্রাইট এগুলা খান, তাহলে আপনি কোকটা কি তরল, যখন এটা আপনি আপনি যখন অর্ধেক খেয়ে ফেলেন তাহলে তখন ওটা কি করে? অর্ধেক জায়গা জুড়ে থাকে। বাট গ্যাসীয় জিনিসটা কিন্তু ওইটা কি দেখা যায় না, ওটা কিন্তু পুরাটা থাকে। তাহলে পুরা পাত্রের জায়গা জুড়ে থাকবে। তাহলে এই জন্য তারা সম্পূর্ণ মুক্তভাবে কি করে? চলাচল করে। তাহলে মুক্তভাবে চলাচল করলে নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন ইত্যাদি, তার মানে কি গ্যাস তো এগুলাই, তাই তো? এগুলো আমরা জানি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা অলরেডি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এরপরেও যদি আপনারা এইটাকে যদি একদম থিওরিটিক্যালি, যেটা আমি তো আপনাদেরকে জাস্ট কনসেপ্ট দিয়ে বুঝাইছি, এখানে যদি আপনি থিওরিটিক্যালি দেখতে চান তাহলে কি বলছে? যে প্লাজমা পদার্থের অণুসমূহ পরস্পরের কি থাকে? কাছাকাছি থাকে। তাহলে তবে তাদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের মতো কি নয়? প্রবল নয়। বজ্রপাতের সময় যে বৈদ্যুতিক ঝলক দেখা যায় তা প্লাজমা। আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম, প্লাজমা অবস্থায় পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা থাকে। উদাহরণ বৈদ্যুতিক স্পার্ক, নিউন আলো। তবে আহ মানে একদম ফিক্সড প্লাজমা অবস্থার ফিক্সড কোনো এক্সাম্পল নাই। প্লাজমা অবস্থার এটা একটু মাথায় রাখবেন, প্লাজমা অবস্থার ফিক্সড ওইভাবে কোনো এক্সাম্পল নাই। প্লাজমা অবস্থা যেটা, সবসময় এটা মাথায় রাখবেন, এই জিনিসটা সারা জীবন যেন মনে থাকে। সেটা হলো যে 10⁵ থেকে 10⁴ থেকে 10⁵ ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু অতি উচ্চ তাপমাত্রা। অতি কি উচ্চ তাপমাত্রা। 10⁴ বুঝতেই পারতেছেন, একের পিছনে কতগুলো শূন্য হবে? 4টা শূন্য হবে। 10⁵ কি, এখানে 5টা শূন্য হবে। তার মানে কি তাপমাত্রাটা কি অনেক বেশি। নর্মাল আমরা যেটা ধরি যে 0 থেকে আমাদের যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, এইগুলোকে আমরা মোটামুটি কি কাছাকাছি তাপমাত্রা ধরি। বাট এর উপরে যখন বেশি হয়ে যায়, যেমন যদি আমরা এটা 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তাহলে তখনই ওইটাকে আমরা বলি যে অতি উচ্চ তাপমাত্রা। তাহলে সেখানে এটা কি 10⁴ থেকে 10⁵ তার মানে কি অনেক। ওকে। আচ্ছা, এই জিনিসগুলা আসলে একটু বেশি আপনাদের জন্য একটু টাফ হয়ে যায়। যে নিম্ন তাপমাত্রার অবস্থাসমূহ বা উচ্চ শক্তির অবস্থাসমূহ, আহ, আপনারা চাইলে আসলে এত বেশি কিছু না শিখলেও চলে। তো এখানে তারপরে একটু জেনে রাখেন যে নিম্ন তাপমাত্রা অবস্থাসমূহ আমাদের কি আছে? অতি প্রবাহী, রিডবার্গ অণু বা ড্রপলেটন। তবে এই স্লাইডটা মানে এইটা যেটা আমাদের, এটা চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। উচ্চ শক্তির যে অবস্থান সমূহ আছে, ডিজেনার পদার্থ। কারণ এখন যদি আমি আপনাদেরকে পদার্থের গঠন যে পড়াবো, ওইখানে আপনাদেরকে এই একটা জিনিস নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করে শিখাইতে পারি যে কোয়ার্ক পদার্থ। এটাও আসলে আপনাদের 9-10 নাই, এটাও অনেক আপার সিলেবাসের। কোয়ান্টাম হল অবস্থা, এটাও আপনাদের নবম শ্রেণীতে নাই। বোস আইনস্টাইন নাই, রিডবার্গ নাই। ডিজেনারেট, এটা যদি আমরা পর্যায় সারণী বা রাসায়নিক যে বন্ধন, ওখানে চাইলে একটু শেখানো যাইতে পারে। তো যাই হোক, এখানে আসলে যে জিনিসগুলো আছে এগুলা অতি হাই লেভেলের। এগুলো আসলে আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে যেও অনেক বেশি টাফ হয়ে যাবে। তো যাই হোক, আচ্ছা, এখানে দেখেন আরো কিছু অবস্থার কথা বলা হয়েছে।
আরো কিছু অবস্থার কথা যেটা বলা হয়েছে যে এখানে অতি কঠিন আছে, এখানে আমাদের অতি কঠিন একটা আছে, স্ট্রিং নেট তরল আছে। তবে আহ, এই জিনিসগুলোও আসলে আমাদের এতটা লাগবে না। আমাদের অতি কঠিন অবস্থা কি বলা হয়েছে যে অতি কঠিন হলো স্ফটিকাকার, তাহলে আমরা তরল স্ফটিকাকার অবস্থাটা যে পড়ছি ওইটারই আবার যে কি আছে, অতি প্রবাহী ধর্ম আছে। তাহলে অতি প্রবাহীর মতো অতি কঠিনও কোনো ঘর্ষণ ছাড়াই কি করতে পারে, চলতে পারে, বা তার সুকঠিন কাঠামো ধরে রাখে। আপনারা চাইলে এটাকেও স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ট্রিং নেট তরল, জাস্ট নামটা জেনে রাখেন, স্ট্রিং নেট তরল। স্ট্রিং নেট তরল জিনিসটা কি? স্ট্রিং নেট তরলটা হলো যে স্ট্রিং নেট তরলের ক্ষেত্রে আমরা কি পরমাণু তরলের মতোই অস্থির গঠন থাকে, কিন্তু সব মিলিয়ে যে নকশাটা পাওয়া যায় সেটা কঠিন মানে কঠিন পদার্থের মতো কি দৃঢ়। আসলে আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে এই অতি কঠিন আর এই স্ট্রিং নেট তরল, এই দুইটা জিনিস আসলে তরল স্ফটিকাকার অবস্থাকে ভেঙেই আসছে। কারণ আমি আপনাদেরকে বলছিলাম মানে একটু আগে বলছিলাম যেটা যে তরল যে স্ফটিকাকার অবস্থা, এখানে আমাদের কি থাকে, একটা ফ্লেক্সিবল অংশ থাকে, আর একটা কি থাকে, খুব দৃঢ় একটা অংশ থাকে, একটা শক্ত একটা অংশ থাকে। তাহলে ওই তরল স্ফটিকাকার অবস্থা দেখেন, এই যে একটা হলো কি অতি কঠিন, আর একটা হলো কি এই স্ট্রিং নেট তরল। আলটিমেটলি তরল স্ফটিকাকার অবস্থাকে ভেঙেই এই দুইটা জিনিস আসছে। তো আপনারা এত ডেপথে না যে, আমি যে আপনাকে তরল স্ফটিকার অবস্থা যেটুকু বুঝিয়ে দিয়েছি এইটুকুই আপনারা জানেন, আপনাদের জন্য এনাফ এই লেভেলে। আচ্ছা, সুপার গ্লাস এগুলো আসলে অনেকটা ফিজিক্সের অংশ হয়ে যায়, আমাদের যেহেতু পদার্থের ব্যাপার, পদার্থ কিন্তু ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তো সুপার গ্লাস পদার্থের যে দশা যা অতি প্রবাহিত এবং শীতল অনিয়মিতকার গঠনের সময় কি বর্ণিত হয়, এগুলো আসলে যদি আমরা ফিজিক্সে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে হয়তো লাগবে। কেমিস্ট্রিতে আসলে যেমন কৃষ্ণ বস্তু, বেসিক্যালি এগুলার কিছু নাই, কৃষ্ণ বস্তু বা বিগ ব্যাং তত্ত্ব এই জিনিসগুলো আসলে আমাদের ফিক্স আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে আপনাদের জন্য এগুলা প্রয়োজন পড়ছে না। তো তারপরও জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনি বলতে পারেন যে ভাই তাহলে এগুলা দেখাচ্ছেন কেন, এগুলো দেখাচ্ছি আপনাদেরকে পরিচিত করার জন্য। একটা ধারণা রাখলেন যে সুপার গ্লাস বলতে একটা জিনিস আছে বা কৃষ্ণ বস্তু বলতে একটা জিনিস আছে, তাহলে এই জিনিসটা সামনে যখন আপনি আবার ফিজিক্সের যে চ্যাপ্টার গুলো পড়বেন সেগুলোতে আপনার কাজে লাগবে। আচ্ছা, এখন এই যে ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন, এটার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু তাপমাত্রার সাথে একটু যুক্ত করে দেই, ইনক্লুড করে দেই। সেটা হলো যে দেখেন আমাদের পানি, প্রকৃতিতে পানি একটা খুব মজার একটা ব্যাপার, সেটা হলো যে পানি কিন্তু আমাদের তিনটা অবস্থাতেই থাকে, কঠিন, তরল এবং কি বায়বীয়। তো এই জিনিসটা মনে হয় সবাই জানেন যে বরফ, আচ্ছা, এই যে বরফ থেকে যে পানিতে যে তৈরি যেটা, এখন এখানে একটু ব্যতিক্রম আছে। আমরা নরমালি আমরা কি জানি যে যখন কঠিন পদার্থ থেকে তরল পদার্থে কি করে পরিণত হয়, তখন তার কি বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি আসি, ঘনত্বের একটা সূত্র আছে না, একটু খেয়াল করে দেখেন, ঘনত্বের একটা সূত্র আছে। ঘনত্বের সূত্র কি, রো ইকুয়াল টু কি, একটু কমেন্ট করেন দেখি, দেখি কারো মনে আছে কিনা। আল ফারাবি পাপন, ওকে। তাহলে রো ইকুয়াল টু আমরা এটা কি জানি, ঠিক আছে। তার মানে দেখেন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই যে যে ঘনত্ব এবং আয়তন এটা সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব কি হয়, কমে যায়। কিন্তু বরফ পানির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বিপরীত হয়। তাহলে আমরা কি জানি যে কঠিন পদার্থ থেকে যদি আমাদের যখন কি হয়
তরলে পরিণত হয়, কঠিন পদার্থ থেকে কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়, তাহলে তার কি বৃদ্ধি হওয়ার কথা ছিল, আয়তন কি বৃদ্ধি হওয়ার কি কথা ছিল, একটু আগে আমরা যেটা পড়ছি। তাহলে এইখানে জাস্ট কি হয়, সেটার উল্টাটা হয়, এই উল্টাটা হওয়ার কারণে বরফ কিন্তু পানিতে কি ভাসে। কারণ এখানে আয়তন যখন আমাদের বৃদ্ধি হয় তখন আমাদের ঘনত্ব আলটিমেটলি কি হয়ে যায়, কমে যায়। আচ্ছা, এটার সাথে তাহলে এখন আমরা দেখেন যে বরফ এবং পানির ক্ষেত্রে বরফের যেটা আমাদের কি গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস, এটা পানির ক্ষেত্রে, তাই না? গলনাঙ্ক আমাদের এখানে বরফের যে গলনাঙ্ক সেটা হলো কি 0 ডিগ্রি সেলসিয়াস, আর পানির ক্ষেত্রে এখানে স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। দেখেন খুব কম তাপমাত্রার পার্থক্যে এটা আমাদের কঠিন থেকে তরল হয়, তরল থেকে কি হয়ে যায়, গ্যাসীয় হয়ে যায়। মানে বরফকে যদি আপনি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা রাখেন, তাহলে বরফ কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। এরপরে তরলে পরিণত হলে সেটা কি হয়, পানি হয়। সেই পানিকে যখন আবার আপনি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করেন, তাহলে তখন সেটা কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়। মানে এখানে পানির কিন্তু তিনটা স্টেটই এখানে আছে, যে বরফ, পানি এবং কি বাষ্প। তাহলে পার্থক্য কিন্তু খুব বেশি না, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটার সাথে আমি আপনাদেরকে আরো তিনটার এক্সাম্পল একটু দেখাতে চাচ্ছি, যে দেখেন তাহলে পানির ক্ষেত্রে কিন্তু আমাদের এই খুব কম তাপমাত্রায় হয়ে যায়, কিন্তু আমরা যদি এইরকম কঠিন পদার্থ যেটাকে আমরা তরলে পরিণত করব, কঠিন পদার্থ যেটাকে আমরা কিসে করব, তরলে পরিণত করব, তাহলে তরলে পরিণত করলে সাপোজ আমি যদি আপনাকে বলি আহ বর্তমানে হলো যে কিসের দাম বেশি, স্বর্ণের দাম অনেক বেশি, তাই না? তাহলে আমরা বলতে পারি স্বর্ণ, লোহা, আরেকটা আমরা যদি দামি নেই, হীরক। তাহলে এইগুলোর গলনাঙ্ক কেউ বলতে পারবেন? এই এতে ঠিক মতো বোঝা যাচ্ছে না, আরেকটা স্লাইডে যাই, ওয়েট, একটু ফাঁকা স্লাইডে যেতে হবে। আচ্ছা, এটা ফাঁকা আছে। তাহলে এগুলার আমরা যদি স্বর্ণ, যেটা আমাদের দোলা আকারে থাকে, দেখছেন সবাই, সবার আম্মুরা পরে, তাহলে ওইটা কি কঠিন অবস্থায় আছে না, কঠিন অবস্থায় আছে। লোহা, লোহাও সবাই চিনেন, এটাও কঠিন অবস্থায় আছে। হীরক, তাহলে এটাও কঠিন অবস্থায় আছে। তাহলে এইটাকে আমরা কিসে নিয়ে যাব, এটাকে আমরা তরলে পরিণত করব, মানে গলিয়ে ফেলবো। তাহলে কঠিন থেকে যদি আমরা তরলে পরিণত করি, তাহলে এটাকে যদি আমরা গলিয়ে ফেলি, তাহলে এইটার কি লাগবে, একটা এদের গলনাঙ্ক লাগবে না? তাহলে এদের গলনাঙ্কটা কত আমাদের দেখেন, আমরা ওখানে পানির ক্ষেত্রে ওয়ানলি পার্থক্য ছিল কি 0 থেকে 100, বাট এদের ক্ষেত্রে দেখেন স্বর্ণকে যদি আপনি গলাতে চান, তাহলে এইটা লাগবে আপনার 1063 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারতেছেন কতটা হাই, 1063। যদি আমরা লোহা নেই, লোহার ক্ষেত্রে হলো 1540 ডিগ্রি সেলসিয়াস, 1500 কত, 40। হিরোকেরটা কেউ বলতে পারবেন আমাকে, দেখি একটু কমেন্ট করেন। বুঝতেই পারতেছেন, এতটুকু আপনাদেরকে হিন্টস দিয়ে দিলাম, বেশি হবে, কারণ স্বর্ণ 1063 দেখেন ধারাবাহিক ভাবে বাড়তেছে। স্বর্ণ যদি 1063 হয়, লোহা কত বলছি, 1540, তাহলে হীরক, এটা শিওর থাকেন এই দুইটার চেয়ে বেশি হবে।
আমি জানি আপনারা জানেন না, কিন্তু আন্দাজে কমেন্ট করেন। আমি জানি আপনারা জানেন না যারা আছেন, আমি জানি যে আপনারা জানেন না। আন্দাজে কমেন্ট করেন। ভাগ্য পরীক্ষা করেন। আমরা তো মাঝে মধ্যে কি করি? এইটুকু হিন্টস আমি আপনাদেরকে দিয়ে দিলাম, সেটা হলো যে কি? যে সোনা লোহা এটার চেয়ে কি হবে? বেশি হবে। ওকে, জাবির হোসেন বলছেন ২০০০। যাক, বেশি বলছেন। নেক্সট আরো যারা আছেন একটু বলেন দেখি, ভাগ্য পরীক্ষা করেন। ২১০০ প্লাস। এখানে কমেন্ট করে ভুল করলে কিন্তু আপনার কোনো জরিমানা হবে না, আপনার কোনো পাপও হবে না। জরিমানাও হবে না, পাপও হবে না। তাহলে কিন্তু করা যাইতেই পারে, তাই না? শহীদুল্লাহ ৪ লক্ষ না, এত বেশিতে চলে গেছেন। আসমা খাতুন ৯৫০। কি আসমা, তাহলে আপনি মনে হয় আমার এতক্ষণ কথা শুনেন নাই বা বুঝেন নাই। আমি কি বলছি? এই দুইটার চেয়ে বেশি হবে। সোনা এবং লোহার চেয়ে কি হবে? বেশি হবে, তাই না? তাহলে ৯৫০ তো এগুলার চেয়ে তো বেশি না, এগুলার চেয়ে কম। অবশ্যই এর চেয়ে কি হবে? বেশি হবে। ওকে, আমি লিখে দিচ্ছি। আহ আফিফ হাসান ১৮০০ বলছেন। ঠিক আছে ভাইয়া, আপনারটা হইছে, কিন্তু অর্ধেক হইছে। এটাকে ২ দিয়ে গুণ করে দেন। এটা হবে ৩৬০০ ডিগ্রি সেলসিয়াস। এটা হবে ৩৬০০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখেন, এই ৩টা সিলেক্ট করার কারণ, এই ৩টা হলো যে বহুল প্রচলিত। আমরা জানি যে সোনা, লোহা এবং হীরক ৩টাই আমাদের অনেক কাজে আসে বা কাজে লাগে, বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারও আছে। তাহলে আহ এটা আমরা জানলাম যে এগুলাকে কঠিন থেকে তরলে পরিণত করতে বা কঠিন থেকে গলিয়ে ফেলতে আমাদের এই পরিমাণ টেম্পারেচার আমাদের কি হয়? প্রয়োজন পড়ে। ওকে, তাহলে এটার সাথে আমরা একটু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসগুলো আমরা কি পেলাম? ধারণা পেলাম। ওকে, আমরা নেক্সট যাই। আপনাদের আজকে ফার্স্ট ক্লাসে এত বেশি কিছু আপনাদের প্রেশার নেওয়ার দরকার নাই। জাস্ট জিনিসগুলো দেখেন, বোঝেন। আচ্ছা, এখানে আমাদের যেটা আছে ভৌত পরিবর্তন এবং হলো রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন জিনিসটা কিন্তু আমরা জানি। ভৌত পরিবর্তন জিনিসটা কি? ভৌত পরিবর্তনটা হলো, সাপোজ যে একটা বস্তু আছে, এই বস্তু থেকে এটার বাহ্যিক পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? বাহ্যিক পরিবর্তন হবে। আপনি যদি একদম ইনস্ট্যান্ট এক্সাম্পল, সাপোজ এটা বিজ্ঞানের সাথে যায় না, তারপরও আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন আমি মানুষটা এস ডট সাইন। সাপোজ আমি আজকে একটা অ্যাশ কালার আমি একটা টি শার্ট পরে আসছি। তো আমি এই মানুষটাই যদি আবার, যেমন গতদিন যারা ওরিয়েন্টেশন করছেন, তখন আমি একটা ব্লু কালার পাঞ্জাবি পরছিলাম। তো এই যে ব্লু কালার পাঞ্জাবি পরছি আর এই যে আজকে অ্যাশ কালার যে গেঞ্জি পরছি বা টি ব্লু শার্ট না, পরছি, ব্লু। দেখেন বেসিক্যালি মানুষটা কিন্তু আমি একজনই আছি। মানুষটা আমি একজনই আছি, কিন্তু আমার একটা বাহ্যিক একটা কি ছিল? পরিবর্তন ছিল। এই জিনিসটাই হলো কি? ভৌত পরিবর্তন। যেটা আপনার কি হবে না, কোনো নতুন কিছু তৈরি হবে না, চেঞ্জ আসবে না। আর রাসায়নিক পরিবর্তন যেটা, রাসায়নিক পরিবর্তন হলো যে এক বা একাধিক যে বস্তু থাকবে, এই বস্তু থেকে নতুন একটা জিনিস তৈরি হবে। কি তৈরি হবে? নতুন একটা জিনিস তৈরি হবে। যেমন এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে যে লোহাকে চুম্বকে পরিণত করা। তো লোহা কিন্তু বেসিক্যালি লোহাই থাকে। তাহলে সেইটাকে থেকে সে কি করে? চুম্বক, যে নতুন একটা বৈশিষ্ট্য যাচ্ছে সে আকর্ষণ করে। আর তারপরে দেখেন চিনি পানিতে দ্রবীভূত করা। আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে যে আমাকে বলা হয়েছে লোহায় মরিচা ধরা। এখন আপনি বলতে পারেন যে ভাই, লোহাকে চুম্বকে পরিণত করা আর লোহায় মরিচা ধরা, এই দুইটা জিনিসে কেন একই রকম হলো না? একই রকম এই কারণে হলো না যে দেখেন, লোহাকে চুম্বকে পরিণত হয়েছে, এখানে রাসায়নিক কোনো কিছু নাই। আর এই যে লোহায় যে মরিচা ধরা, লোহাতে যে মরিচা ধরে, এই মরিচার জন্য এখানে আয়রন আর অক্সিজেনের সংমিশ্রণ আছে। এই মরিচাটা লোহাকে মরিচায় ধরার জন্য এখানে ফেরিক অক্সাইড আসে। ফেরিক অক্সাইড সাথে আপনার পানি, এই জিনিসটা দরকার পড়ে। এই জিনিসটা হওয়ার পরে লোহায় যে মরিচাটা, ওই যে কালো কালো যে জিনিসগুলো দেখে, ওইটা আসলে ওই
লোহাতে যে ওই যে পানি পড়ে, পানি পড়তে পড়তে ওই জিনিসটা ওইখান থেকে ফেরিক অক্সাইড তৈরি হয়। ওই ফেরিক অক্সাইড আর পানি মিলে আমাদের এই মরিচাটা এটা ধরা হয়। আর হাইড্রোজেন অক্সিজেন সমন্বয়ে কি দেখেন, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন এই যেটা নতুন করে কি পানি, নতুন একটা যৌগ তৈরি হয়েছে না? তাহলে নতুন যখন যৌগ তৈরি হয়, যদিও আপনাদের বিক্রিয়া নাই, তাহলে আমরা যদি বলি যে এই যে হাইড্রোজেন, এখন হাইড্রোজেন আপনারা বুঝবেন কিনা এটার জন্য আসলে পর্যায় সারণী আগে পড়ে আসতে হবে। আমাদের কেমিস্ট্রি পড়াগুলা কিন্তু একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের মানে কোরিলেশনটা বেশি, কোরিলেশনটা বেশি। তো এখানে যেটা হয় যে, তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হলো যে আমরা যদি এক অণু হাইড্রোজেন নেই, এখন আমরা তো এটা মনে হয় জানি, আমাদের মনে হয় অবশ্যই ক্লাসে এটা ছিল যে হাইড্রোজেনের সংকেত কি এইচ, হাইড্রোজেনের সংকেত কি এইচ, আর অক্সিজেনের সংকেত কি ও, এটা অবশ্যই আমরা জানি। তাহলে এইখানে আমরা চাইলে এখানে আমরা একটু কি পরে ফেলতে পারি, সেটা হলো যে হাইড্রোজেন এই যে এইচ এটা কিন্তু একটা পরমাণু, এটা একটা কি পরমাণু, ও এটাও একটা কি পরমাণু। যদি আমি এইচ এটা টু দেই, মানে একটা এইচ আরেকটা এইচ মানে দুইটা মিলে এইটা একটা কি হয় অণু হবে। তাহলে একাধিক পরমাণু মিলে সেটা কি হয় অণু হয়। একইভাবে ও টু, এইটাও আমাদের তখন কি হয়ে যাবে অণু হয়ে যাবে। তাহলে এইটা হলো এইচ, আমরা যদি একটা এইচ থাকে তাহলে সেটাকে আমরা পরমাণু বলতে পারি, আর যখন আমাদের দুইটা এইচ থাকবে তাহলে সেটা কি অণু। তাহলে এই যে এইচ টু তার মানে কি এক অণু হাইড্রোজেন, এক অণু হাইড্রোজেন, আমরা এই যে যে আমরা যে পানি খাই এত, তাহলে সেই পানিটা কিভাবে তৈরি হয় এই এক অণু হাইড্রোজেন আর হাফ অণু অক্সিজেন, এক অণু হাইড্রোজেন এবং হাফ অণু কি অক্সিজেন, এইটা বিক্রিয়া করেই আসলে আমাদের কি তৈরি হয় এই পানিটা তৈরি হয়। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন কি দুইটা কি ভিন্ন পদার্থ ছিল, গ্যাসীয় পদার্থ ছিল, তাহলে সেইটা বিক্রিয়া করে আমাদের নতুন একটা কি তৈরি করতেছে, আমাদের যৌগ তৈরি করছে যেটা আমাদের কি পানি। দ্যাটস ওয়াই এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারবো। আচ্ছা, আমরা এট লাস্ট আমরা আপনাদের মানে আজকে আমি আপনাদের আর বেশি কষ্ট দিব না, আমরা আর 5 থেকে 7 মিনিট সময় নিব, বেশি সময় নিব না। লাস্টে যেটা আছে আমাদের একটা, সেটা হলো যে এইটা এই যে এতক্ষণ আমরা যেটা পড়ছি এইটারই একটা ফাইনাল একটা স্টেট, সেটা হলো যে এই যে আমরা এতক্ষণ যে এই যে কঠিন তরল এবং বায়বীয়, আমরা তো আজকে আমাদের লেকচার কন্টেন্ট ছিল এটা, কিন্তু দেখেন কঠিন তরল বায়বীয় মানে পদার্থের যে অবস্থা, সেটার সাথে আমরা আলটিমেটলি আরো দুই একটা জিনিস কি মানে নতুন কি শিখছি অ্যাড করছি, সেটা হলো যে আমাদের কি তরল স্ফটিকের অবস্থা বা কি প্লাজমা অবস্থা। এখন দেখেন এই যে মোমবাতির প্রজ্বলন, এখন আসে, এখন তো মনে হয় মোটামুটি সবাই জানেন মোমবাতি, মানে মোমবাতি দেখছেন জ্বালাইছেন। অনেকে হয়তো যাদের এখানে ইলেকট্রিসিটির প্রবলেম বেশি তারা খুব ভালোভাবে এই জিনিসটা দেখছেন। যাদের বাসায় রাতের বেলা পড়তে যে কারেন্ট থাকে না বা এসে, তারা তো এই টেবিলে তো একটা মোমবাতি জ্বালাইছেন। সেটা তো অনেক সময় আমরা কি করি, যখন আমাদের পড়তে ইচ্ছা করে না, সামনে যে জিনিসটা থাকে সেটার দিকেই আমরা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকি। তো এগুলা কিন্তু ছোটকালে আমিও করতাম, যে যখন ওই কারেন্ট চলে যেত, তো কারেন্ট চলে যাওয়ার পরে যখন টেবিলের সামনে, এখন কালকে পরীক্ষা অনেক গরম, এখন সামনে একটা কি মোমবাতি জ্বলতেছে, পড়তে ইচ্ছা করতেছে না, তাহলে তখন কি করছি ওই মোমবাতির দিকে তাকায় আছি, মোমবাতির আলোতে তাকায়, তারপরে দেখতাম যে এটা যে জ্বলতেছে এটার পাশে এই বেয়ে বেয়ে যে আমাদের কি কঠিন মোমটা কি গলতেছে। মাঝে মধ্যে কিন্তু এরকম দুষ্টুমি করতাম, ওই যে হাত দিয়ে কি করতাম এগুলা ধরতে যাইতাম এইভাবে, পরে দেখি যে হাতে ছ্যাঁকা লাগে। ঠিক আছে, তো এই জিনিসগুলা, তো মোমবাতি দেখেন এটা খুব আদর্শ একটা এক্সাম্পল। মোমবাতির যে প্রজ্বলন বা মোমবাতির যে দহন, এখানে কঠিন তরল এবং গ্যাসীয় তিনটা অবস্থায় আছে। আচ্ছা, তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে মোম জিনিসটা আসলে কিসের তৈরি। এখন এই মোম জিনিস কিসের তৈরি, এখানেও জৈব যৌগের পড়ালেখা আছে, যেটা আপনাদের আসলে এখন নাই এবং বোঝানোও কষ্টসাধ্য। তবে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি, সেটা হলো যে মোমটা হলো অনেক হাইড্রোকার্বনের সংমিশ্রণ। আর আপনি বলতে পারেন ভাই হাইড্রোকার্বন কি জিনিস, তাইলে এই যে হাইড্রোকার্বন কি জিনিস, এই ওয়ার্ডটার মধ্যেই আমাদের হাইড্রোকার্বন ব্যাপারটা লুকায়িত আছে। তার মানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে, কার্বন এবং কি হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগটা গঠিত হয় সেটাকেই আমরা হাইড্রোকার্বন কি বলতে পারি। এখন কার্বন কি আমরা সবাই জানি, কার্বনের সংকেত কি সি, আর আমাদের হাইড্রোজেনের সংকেত আমরা একটু আগে কি শিখছি এই শিখছি। তাহলে এই যে একটা কার্বন আর চারটা হাইড্রোজেন, এইভাবে যদি আমরা লিখি বহুল প্রচলিত একটা যৌগ, যেটাতে আপনারা বুঝবেন এই জন্য আমি এটা লিখলাম, সেটা হলো যে মিথেন। তাহলে একটা কার্বন, এখানে কি আছে চারটা হাইড্রোজেন, তাহলে CH4।
CH4, তাহলে এটা কি বলা হয়? মিথেন বলা হয়। এই মিথেনটা কিন্তু একটা হাইড্রোকার্বন। তো এইরকম অনেক হাইড্রোকার্বনের সমন্বয়ে আমাদের মোম গঠিত হয়। অনেক হাইড্রোকার্বনের সমন্বয়ে কি হয়? মোম গঠিত হয়। তো এই জিনিসগুলা অনেক একটু উপর লেভেলের পড়ালেখা যদি আমরা ১০ম শ্রেণীতে জৈব যৌগ পাই, আমরা বারবারই বলতেছি, তাহলে তখন আমরা এগুলা পড়বো। এখন জাস্ট এটা কিন্তু আবার আপনি একটু দেখেন, এটার নাম কিন্তু মিথেন। বলতে পারেন ভাই মিথেন কেন শিখাচ্ছেন? মিথেন শিখাচ্ছি কারণ এই যে দেখেন আমরা যে গ্যাস ইউজ করি, প্রাকৃতিক গ্যাস যেটাকে আমরা বলি, এই যে আমরা রান্না করি, করি, আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কিন্তু এই মিথেন। আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা হলো কি? মিথেন। এই জন্য জাস্ট এটা একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আসেন তাহলে এই যে এতগুলা হাইড্রোকার্বনের অনেক হাইড্রোকার্বনের সমন্বয়ে আমাদের এই মোমটা কি হয়? গঠিত হয়। তাহলে এই মোম গঠিত যখন হয়, এখন আমরা কি জানি? সবাই জানি যে এই মোমবাতির ভিতরে একটা কি থাকে? সুতা থাকে। একটা কি থাকে? সুতা থাকে। এই সুতাতে যখন আমরা কি করে দেই? আগুন ধরায় দেই। ধরার পরে এই মোমটা কি থাকে? কঠিন অবস্থায় থাকে। তাহলে দেখেন সুতা ধরা এটা করার পরে যখন আমরা আগুনটা ধরায় দিচ্ছি, এই যে পাশে যেগুলো আছে এটা বুঝতেই পারতেছেন, এই যে বেয়ে, বেয়ে যে জিনিসটা পড়ে এটা কিন্তু গলিত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গলিত হয়ে যাচ্ছে। তার মানে কি? তরলে রূপান্তরিত হচ্ছে। এটা বেয়ে। এইটা কিন্তু এই তরলটা যখন আবার ঠান্ডা হয়ে যায়, আপনি দেখবেন মোমবাতি জ্বালানোর পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার ধরে দেখবেন ওইটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। তার মানে ওইটা আবার কঠিনে পরিণত হইছে। তাহলে কঠিন পেলাম, তরল পাইলাম। এখন এই যে দেখেন এই যে আগুন আমাদের জ্বলতেছে, এই আগুনে আমাদের কি আছে? এখানে আলো আছে, তাপ আছে। তাহলে এই আগুনটাই কিন্তু কি হচ্ছে? আবার বাতাসে যেয়ে আমাদের অক্সিজেনের সাথে যেয়ে এটা কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কি? গ্যাসীয়। তাহলে এই জিনিস থেকে আমরা কি পাচ্ছি? গ্যাসীয় উপাদানও পাচ্ছি। তার মানে মোমবাতির যে ৩টা আমাদের অবস্থা, যে একটা মোমবাতিতে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় ৩টা অবস্থাই কিন্তু আমরা কি পাচ্ছি। সো এখান থেকেও আমরা খুব ভালো একটা ধারণা পেতে পারি যে আমাদের কঠিন তরল, বায়বীয় বা গ্যাসীয় এইটা। তো আলটিমেটলি আমাদের আজকের যে লেকচার ছিল, বা কন্টেন্টে যেটা ছিল, তাহলে সেটা আমরা বলতে পারি যে আশা করি আমাদের আজকে যেটা ছিল কঠিন তরল এবং গ্যাসীয় বা পদার্থের অবস্থা ৩টা, আমার মনে হয় না যে আপনাদের বুঝতে খুব সমস্যা হয়েছে বা খুব বেশি বোর ফিল করছেন। তবে ইন্টারেস্টিং ব্যাপারগুলা কিন্তু আমাদের সামনে আছে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি। আমরা এখানে এইরকম কোনো কিছু করি নাই যে ক্লাসগুলা ১ম যেগুলা থাকবে এগুলা খুব অনেক আকর্ষণীয় ক্লাস দিব। এইভাবে কিন্তু আমরা সাজাই নাই। আমরা যেটা করছি সেটা হলো যে আমরা পাঠ্য বইকে গুরুত্ব দিয়েছি। যেমন পাঠ্য বইয়ের একদম প্রধান আমরা একদম সবগুলা টপিকস আমরা ভেঙে, ভেঙে পড়ব। আমাদের সবগুলো টপিকস ভেঙে, ভেঙে পড়বো যেন আমাদের পরবর্তীতে ক্লাসে যেয়ে আমাদের কোনো সমস্যা না হয়। যেমন আমাদের আজকে ছিল এই যে পদার্থের অবস্থা এটা, আমাদের নেক্সট কেমিস্ট্রি যে লেকচার হবে আমি আপনাদেরকে একটু বলে দিতে পারি সেটা হলো যে ব্যাপন এবং নিঃসরণ বা ব্যাপন হতে পারে। এই ব্যাপনে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস পড়বো। তো আমরা যেটা করছি একদম ধারাবাহিকভাবে আমি একদম কেমিস্ট্রি লেকচার যেটা একদম পাঠ্য বইয়ের যে টপিকস আছে সেই টপিকস একদম ধরে, ধরে আমি আপনাদেরকে একদম ভেঙে চুরে আপনাদেরকে শিখিয়ে দিব। আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন, লাভবান হবেন। আর আপনারা সেটআপ স্কুল থেকে যে যদি আহ, আজকে প্রায় ৩-৪টা ক্লাস হয়ে যাচ্ছে, আমরা ৪ তারিখ থেকে ক্লাস শুরু করছি। আমাদের ফিজিক্স ক্লাস হয়ে গেছে, ম্যাথ ক্লাস হয়েছে, ইংলিশ হয়েছে, বাংলা হয়েছে, আজকে কেমিস্ট্রি হয়ে গেল। আপনাদের যদি মনে হয় যে এখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা ভালো কিছু হচ্ছে, আপনারা অবশ্যই কষ্ট করে আপনাদের ফ্রেন্ডদেরকে জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা আছেন আর অভিভাবক বৃন্দ যারা আছেন, আপনারা নির্দ্বিধায় আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারেন। ইনশাল্লাহ দিন যত যাবে আমাদের কোয়ালিটি আরো ভালো হবে এবং এক্সামের যে ব্যাপারগুলো আছে সবকিছু। তো ঠিক আছে, সবাইকে আজকে আর বেশি সময় নিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই সেটআপ স্কুলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।